মলিকিউলস। ফাইন, আজকে বায়োমলিকুল স্টার্ট করবো। দেখেন ওরিয়েন্টেশন ঠিক আছে কিনা, জাস্ট হ্যাভ আ লুক। ওরিয়েন্টেশন শুড বি ভার্টিক্যাল। ওকে, বিশাল এই সাইডে চলে আয়। ইয়েস, সো আজকের চ্যাপ্টারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। কি নাম? চ্যাপ্টারটার নাম হচ্ছে বায়োমলিকিউলস। সো বায়োমলিকিউলস এই টপিকের ক্লাস 11 এর সবার থেকে ইম্পর্টেন্ট টপিক, which is called বায়োমলিকিউলস। নাও বায়োমলিকিউলস ছাড়া আমরা কোথায় কোথায় আটকাবো? আমরা আটকাবো আমরা ফার্স্ট আটকাবো হচ্ছে সেল চ্যাপ্টার। এর পরের চ্যাপ্টারটাই সেল চ্যাপ্টার, বা এর আগের চ্যাপ্টারটা ছিল সেলটা। প্রত্যেকটা সেল অর্গানালিজ বোঝার জন্য আমাকে কি বুঝতে হবে? আমাকে বুঝতে হবে ওর কেমিক্যাল কম্পোজিশনটা কি, সেল মেমব্রেনের কেমিক্যাল কম্পোজিশন কি, তাই না? ইভেন সেল চ্যাপ্টারে আমাদের পড়তে হবে সেল মেমব্রেন। তো সেল মেমব্রেন ইজ মেড আপ অফ প্রোটিন, লিপিড, প্রোটিন। তাহলে প্রোটিন কি? হোয়াট ইজ প্রোটিন? ইটস আ বায়োমলিকুল। হোয়াট ইজ লিপিড? ইটস আ বায়োমলিকুল। না, কেমন ধরনের মলিকুল এটা? ইজ ইট আ পলিমেরিক অর মোনোমেরিক? প্রোটিনটা কি একটা সিঙ্গেল চেনের কোনো জিনিস, না অনেকগুলো চেন নিয়ে? তো যদি অনেকগুলো চেন অফ অ্যামিনো অ্যাসিডস মিলে প্রোটিন তৈরি হয়, তাহলে আমরা ওটা কি বলবো? পলিমেরিক। সো পলিমেরিক যারা, তারা বড় মলিকিউল। তাহলে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিলে যদি একটা প্রোটিন হয়, প্রোটিন ইজ আ ম্যাক্রোমলিকুল, বায়ো ম্যাক্রোমলিকুল। না, আমি বায়ো ওয়ার্ডটা কেন ইউজ করলাম? বিকজ এই প্রোটিনটা বডির মধ্যে তৈরি হচ্ছে। এবার বডিতে পাচ্ছি কোথা থেকে? আচ্ছা, এটা গেল প্রোটিন। আর কি কি আছে সেল মেমব্রেনে? আমরা জানি আমাদের সেল মেমব্রেনে লিপিড আছে। লিপিড এটাও কি? এটা কি ম্যাক্রোমলিকুল না বায়ো মাইক্রোমলিকুল? কে বলবে? আমি জাস্ট আই ওয়ান্ট টু আস্ক দিস। গিভ আ ওয়াইল্ড গেস। লিপিড বায়ো মাইক্রোমলিকুল না বায়ো ম্যাক্রোমলিকুল? কি মনে হয়? ম্যাক্রো মনে হচ্ছে। গুড, বাট ইটস আ বায়ো মাইক্রোমলিকুল। কেন? আমি বুঝাবো ওটা। আমি গোইং টু টক অ্যাবাউট দ্যাট। ফাইন। সো লিপিড। আচ্ছা, একটা সেলের মধ্যেই যখনই নিউক্লিয়াসে ঢুকি, তো নিউক্লিয়াসে কি আছে? নিউক্লিয়াসে কি আসে? ডিএনএ, আরএনএ আছে। ডিএনএ আরএনএ পলিমেরিক না মোনোমেরিক? একটা সিঙ্গেল ইউনিট দিয়ে তৈরি না অনেকগুলো ইউনিট দিয়ে তৈরি? যদি না জানিস তাহলে বলে দিচ্ছি। অনেকগুলো নিউক্লিওটাইড দিয়ে একটা ডিএনএ তৈরি হয়। তাহলে হোয়াট ইজ ডিএনএ? পলিমেরিক। তাহলে ডিএনএ ইজ আ বায়ো মাইক্রোমলিকুল আর বায়ো ম্যাক্রোমলিকুল? ভেরি গুড। সো উই হ্যাভ টকড অ্যাবাউট টু টার্মস। আমরা দুটো টার্মের সম্বন্ধে কথা বললাম, একটা বায়ো মাইক্রোমলিকুল আর একটা বায়ো ম্যাক্রোমলিকুল। বায়ো ম্যাক্রোমলিকুল, এই দুটো টার্মে নিয়ে আলোচনা করলাম। তাহলে আমরা কি বললাম একটু আগে? বায়ো মানে লাইফ। তাহলে লিভিং অর্গানিজমে কিছু মলিকিউল আছে যারা ম্যাক্রোমলিকুল বলি আমরা। আচ্ছা, ম্যাক্রো কেন? ইটস আ লার্জ সাইজড এন্ড ইটস আ পলিমেরিক। এর অনেকগুলো মোনোমেরিক ইউনিট দিয়ে একটা পলিমেরিক কম্পাউন্ড তৈরি হয়, এন্ড দ্যাট ইজ কল্ড বায়ো ম্যাক্রোমলিকুল। কি কি নাম বললাম? প্রথমে বললাম প্রোটিন, তারপর বললাম কার্বোহাইড্রেট, মানে কারা? পলিস্যাকারাইড। কার্বোহাইড্রেটের মধ্যে কার্বোহাইড্রেট, স্পেশালি পলিস্যাকারাইড। আর কারা চলে আসবে? নিউক্লিক অ্যাসিড। আর আমরা লিপিডের কথা বললাম, বাট লিপিডটা তোদের ধারণা ঠিক আছে দেখে বা ওর সম্বন্ধে যেটুকু জানি আমরা, তাতে মনে হচ্ছে ম্যাক্রোমলিকুল, বাট ইট ইজ বেসিক্যালি বায়ো মাইক্রোমলিকুল। কিন্তু আমরা এখন কিছুক্ষণের জন্য আমরা লিপিডটাকে রাখছি, বাট আমরা জানি আমাকে একে বের করে আসতে হবে এখানে। লিপিডটাকে আনতে হবে কোথায়? বায়ো মাইক্রোমলিকুল। ক্লিয়ার? সো দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন লিপিডটাকে আমরা ম্যাক্রোমলিকুল থেকে মাইক্রোমলিকুলের মধ্যে নিয়ে আসছি, অ্যান্ড দ্যাট রিয়েলি মেক্স আ সেন্স। নিটের জন্য খুব ইম্পর্টেন্ট এই কনসেপ্টটা। আমরা এটা পরে আসছি। তাহলে মাইক্রোমলিকুল কারা কারা? বল। প্রোটিনের স্মলার ইউনিট কি হবে? অ্যামাইনো অ্যাসিড। তাহলে অ্যামাইনো অ্যাসিড চলে যাবে কার মধ্যে? বায়ো মাইক্রোমলিকুলের মধ্যে চলে যাবে। আচ্ছা বল, কার্বোহাইড্রেট? স্যাকারাইড না, স্যাকারাইড মানে সুগার। তাহলে যদি এটা পলিস্যাকারাইড হয়, এটা হবে মোনোস্যাকারাইড। এটা হবে গ্লুকোজ, মোনোস্যাকারাইড। তাহলে মোনোস্যাকারাইড একটা ইউনিট, স্মলার ইউনিট। নেক্সট কি? নিউক্লিক অ্যাসিড মানে ওর নিউক্লিওটাইডস হচ্ছে ওর বেস। তার মানে নিউক্লিওটাইড হচ্ছে বায়ো মাইক্রোমলিকুল। কোনো অসুবিধা আছে? বিশাল, কোনো অসুবিধা আছে? ভেরি গুড। নাও
এবার আমরা এই বায়োমলিকিউলস এর মধ্যে প্রথমেই যাওয়ার আগে, একদম এই কনসেপচুয়ালে যাওয়ার আগে আগে আমরা দেখে নিই যে আমরা এই বায়োমলিকিউলস এটা পেলাম কোথা থেকে, আসলো কোথায়, আমাদের লাইফ কোথা থেকে এসছে। ইফ ইউ টক অ্যাবাউট ইভলিউশন, এটা যদি আর্থ হয় আর একদম ওপরে যদি আর্থ ক্রাস্ট হয়, ধর এই আর্থ ক্রাস্টে এই গাছটা রয়েছে, এই গাছটা রয়েছে, এই গাছটা, এই গাছের স্ট্রাকচার কে কে দিয়েছে, একটা সেল, একটা সেলের স্ট্রাকচারের মধ্যে কে কে আছে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, খন, CHON. Clear? Now CHON খন, it gives a structure to a cell. এটা স্ট্রাকচারাল কম্পোনেন্ট, এটা একটা এমন একটা এলিমেন্ট যেটা কিনা স্ট্রাকচার প্রোভাইড করে। তাহলে প্ল্যান্ট সেলের এই পলিগোনাল স্ট্রাকচারের মতন স্ট্রাকচার বা অ্যানিমাল সেলকে যখন আমরা বানাচ্ছি, তখন এই সেল মেমব্রেন বল, সেল ওয়াল বল, ইন কেস অফ প্ল্যান্ট সেল অ্যান্ড অ্যানিমাল সেল, এটা কি দিয়ে তৈরি, এটা মেনলি তৈরি CHON দিয়ে। কি দিয়ে তৈরি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। আচ্ছা, এটা পেলাম কোথা থেকে, একটা প্ল্যান্ট কোথা থেকে পেল? Come on, what is the source? If this is earth, তাহলে আর্থের ক্রাস্ট থেকে পেয়েছে। কি রে, আর্থের ক্রাস্ট থেকে পাওয়া গেছে এটা, অন্য মার্স থেকে তো আসেনি, হ্যাঁ না? তাহলে এসছে কোথা থেকে? আমাদের আর্থের মধ্যে যা কম্পোনেন্ট আছে, আর্থ ক্রাস্টে যা কম্পোনেন্ট আছে, প্রত্যেকটা লিভিং টিস্যুতে আমাদের সেম কম্পোনেন্ট আছে। আমি সেম কম্পোনেন্ট বলছি, আমি কিন্তু ওদের প্রপোর্শন বলছি না, ওদের পার্সেন্টেজ বলছি না। কি মনে হয় পার্সেন্টেজটা কমবে না বাড়বে আমাদের মধ্যে? আর্থ ক্রাস্টে যে পার্সেন্টেজটা আছে সেটা আমাদের বডির মধ্যে ওটা বাড়বে না কমবে? এই প্রশ্ন থাকলেও কিছুক্ষণ পরে উত্তর দিচ্ছে। এটা কি বললাম, আর্থ ক্রাস্টের মধ্যে যা যা এলিমেন্ট আছে সবকটা এলিমেন্ট কোথায় আসে? প্ল্যান্টে। তার মানে প্ল্যান্ট হ্যাভ দ্যাট মেকানিজম, ওরা রুট দিয়ে ওটা অ্যাবজর্ব করতে পারে, আলটিমেটলি ওদের সেলুলার স্ট্রাকচারের মধ্যে যায়, তাই না? স্যার এটাকে আমি একটা হায়ার প্ল্যান্ট বানিয়েছি, অ্যাঞ্জিওস্পার্মস। আমরা অলরেডি প্ল্যান্ট কিংডম পড়ে ফেলেছি। তো এই প্ল্যান্ট কিংডম যখন পড়েছিলাম, তখন আমরা প্ল্যান্ট কিংডমকে আমরা ক্লাসিফাই করেছিলাম, প্ল্যান্ট কিংডমকে ক্লাসিফাই করেছিলাম দুটো ভাবে। জলদি করে আমাকে হেল্প কর। একটা ক্রিপ্টোগ্যামাস আর একটা ফেনোরোগ্যামাস। একটা ক্রিপ্টোগ্যামাস, একটা ফেনোরোগ্যামাস। নাও ক্রিপ্টোগ্যামাস মিন্স হোয়াট? হিডেন সিডস। ক্রিপ্টো মানে হিডেন, তো হিডেন সিডস। তাহলে হিডেন সিডস এর মধ্যে, হিডেন সিডস এর মধ্যে কারা কাদের পড়েছি আমরা? ক্লাস 3, নাম্বার 1 থ্যালোফাইটা, থ্যালোফাইটা। তারপরে কি? ব্রায়োফাইটা। তারপরে কি? টেরিডোফাইটা, টেরিডোফাইটা। তাহলে এই তিনটে প্ল্যান্টও এর মধ্যে এক্সাম্পল কি? অ্যালগি কামস আন্ডার দিস। ব্রায়োফাইটার এক্সাম্পল আমরা জানি মার্কেনশিয়া ফুনারিয়া। টেরিডোফাইটার এক্সাম্পল আমরা জানি ফার্নস, ইকুইসিটাম, সিলাজিনেলা, হোয়াটএভার। এরা যা প্ল্যান্টস, এরা কোথায় গ্রো করে? সয়েলে গ্রো করে। আর সয়েলের যে এলিমেন্টটা সেটাই তো ওরা নিয়ে বড় হয়। বুঝলাম না, বুঝলাম না। ওদের খায় কারা? প্ল্যান্টকে খায় কে? অ্যানিমালস। তাহলে এই প্ল্যান্টের বডির মধ্যে এলিমেন্টগুলো কোথা থেকে আসলো? ফ্রম আর্থ ক্রাস্ট। প্ল্যান্টকে খেলো অ্যানিমাল, প্ল্যান্টকে খেলো গোট, গোটকে তুই রোববারে খেলি মাটন, তোর বডির মধ্যে কি ঢুকলো? না তুই কি ডাইরেক্ট পা দিয়ে টানতে পারিস? ইউ হ্যাভ গট আ স্পেশাল মেকানিজম। হ্যাঁ, কি হচ্ছে? পায়ে দিয়ে দাঁড়িয়ে অরিজিৎ সকালবেলায় খালি পায়ে দাঁড়িয়ে আছে, কি করছে? ও আর্থ ক্রাস থেকে এলিমেন্ট গুলো ড্র করছে। ইউ ক্যানট ডু দ্যাট। সো উই আর ডিপেন্ডেন্ট অন হোয়াট? উই আর হেটেরোট্রফস। তাহলে উই হ্যাভ টু ডিপেন্ড আপন অটোট্রফস। তাহলে যারা গ্রিন প্ল্যান্টস আছে তাদের বডির মধ্যে এলিমেন্ট গুলো কোথা থেকে আসে? ফ্রম আর্থ ক্রাস্ট। এনি কোয়েশ্চনস অ্যাবাউট দ্যাট? তাহলে এইভাবেই এর মধ্যে একটা অ্যানিমালের মধ্যে আমরা পড়েছি, আমাদের বডির মধ্যেও CHON, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এটা আমাদের বডির মধ্যেও সেল মেমব্রেনের মেইন কম্পোজিশন। শুধু তাই, আর কি কি আছে? এরকম অনেক রকমের এলিমেন্ট আছে। আচ্ছা, সবকটা এলিমেন্ট কি আমরা ড্র করতে পারি? আমাদের বডিতে সবকটা এলিমেন্ট আছে? ডু উই হ্যাভ গোল্ড ইন আওয়ার বডি? কিরে, ভালোই হতো। সো সবকটা এলিমেন্ট আমরা আমাদের বডির মধ্যে তৈরি করতে পারি না, নিতে পারি না। তাহলে কোন এলিমেন্টটা
আমাদের বডির মধ্যে দরকার, আর যেই এলিমেন্টটা আমরা বলবো সেটা প্রত্যেকটা বায়োলজিক্যাল অর্গানিজমস এর মধ্যে আছে, বি ইট প্ল্যান্ট অর অ্যানিমাল, ইভেন ইন মাইক্রোবস, ইভেন ইন ব্যাকটেরিয়া। কিরে ব্যাকটেরিয়ার সেল ওয়াল আছে না নেই? তার মধ্যে CHON থাকবে না থাকবে না? থাকবে না। তার মানে ছোট ছোট মাইক্রোবস এর মধ্যেও দ্য সেম এলিমেন্টাল কম্পোজিশন থাকবে। এনি ইস্যুজ অ্যাবাউট দ্যাট? বুঝলাম একদম পারফেক্টলি। এবার আমরা একটু ঢুকবো এই জায়গাতে। দেখ একটু আমরা এই জায়গাটা দেখে নিই, কয়েকটা জিনিস বলিনি, তারপর আমি একটুখানি তোদেরকে এই চ্যাপ্টারটা একটু NCERT ওরিয়েন্টেশন হলে ভালো হয়। আচ্ছা, ফ্লোরোগ্যামাস ক রকমের? ফ্লোরোগ্যামাস দু রকমের, ফ্লাওয়ারিং প্ল্যান্টস, একটা জিমনোস্পর্মস, জিমনোস্পর্মস আর একটা অ্যাঞ্জিওস্পর্মস। জিমনোস্পর্মস আর অ্যাঞ্জিওস্পর্মস। অ্যাঞ্জিওস্পর্মস হয়েছে বলে এদের ফ্রুট হয়েছে, আর এদের ফ্রুট আছে মানে সিড ডিসপার্সাল আরো চান্সেস বেড়ে গেছে। সিড ডিসপার্সাল, অর্গানিজমস খেয়েছে এদেরকে, ফ্রুট খেয়েছে আর এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করেছে, গাছটা আরো তৈরি হয়েছে। ওরাও কি করেছে? ওরাও এলিমেন্ট নিয়েছে। তাহলে এরা আলটিমেটলি যত বেশি ভেজিটেশন থাকবে, যত বেশি গ্রিনারি থাকবে, তত বেশি অ্যানিমাল ওখানে থ্রাইভ করবে। কি ঠিক না ভুল? ঠিক, গ্রেট। তাহলে প্রত্যেকটা অর্গানিজম, বিট অ্যানিমাল or plant, be it animal or plant, all the organisms, they have got absolutely same type of elements. আর এই এলিমেন্ট গুলো কোথা থেকে পেয়েছে? দুজনেই। এই এলিমেন্ট গুলো কোথা থেকে পেয়েছে? দুজনেই from earth crust. Very good, from earth crust। কথা কথা শুনি না আমরা, কিছু নিয়ে যেতে পারবে না, সব দিয়ে যেতে হবে। এটা কে বলেছিল জানো? রামকৃষ্ণ, তাই তো? রামকৃষ্ণ। এই তুই জানিস এটা ডিফারেন্ট লোক ডিফারেন্ট ভাবে এটাকে বুঝে নেয়। বায়োলজিক্যালি কিভাবে বুঝবি এটা? কিছুই নিতে পারবে না, সব দিয়ে যেতে হবে। কিছু নিয়ে যেতে পারবে না, নিজের সাথে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন কিছু নিয়ে যেতে পারবে না, সব দিয়ে যেতে হবে। পুড়ে যাওয়ার পর, অ্যাশ হওয়ার পর, আলটিমেটলি হোয়াট উই আর গোইং টু গিভ অ্যাওয়ে? অর্গানিক ম্যাটার নিয়ে যাবো না, ওটা ইনঅর্গানিক ম্যাটারে চলে আসবে, কমপ্লিটলি ইনঅর্গানিক ম্যাটারে। এবার ভাব, ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলটা একটু শুধু বোঝানোর জন্য বলছি। আমাদের বাড়িতে এরকম 4-5টা আম গাছ আছে। তো একটা আম গাছের আম, ওই গাছে আম বিশাল হয় আর খুব টেস্টি। আমাদের 14 বছর ধরে একটা পেট ছিল। তো সে পেট যখন মারা যায়, কুকুর যখন মারা যায়, তো ওখানেই, তখন ওটা গারাজ ছিল না, ওখানে ওপেন মাঠ ছিল, ওখানেই ওকে আমরা রেখেছিলাম। আচ্ছা, কোনোভাবে কি এটা হতে পারে না? আচ্ছা, ওই ডেড বডি কে ডিকম্পোজ করলো কে? ব্যাকটেরিয়া। ওর অর্গানিক ম্যাটারকে আলটিমেটলি কোথায় গিয়ে পৌঁছলো? ওর ওইভাবেই রয়েছে নাকি না ও ছড়িয়েছে মানে হোয়াট? ও ইনঅর্গানিক মেটেরিয়ালে চেঞ্জ হয়েছে। গাছ যখন ওখানে আমরা শো করেছি, আম গাছটা আমার মা যখন শো করেছে, ওখান থেকে মেটেরিয়ালটাও পাইনি, গাছটা পাইনি ওখান থেকে এলিমেন্টগুলো। সো থিঙ্ক অ্যাবাউট ইট। উই আর টকিং অ্যাবাউট হোয়াট? বায়োমলিকুলস। কেউ আমরা কোনো কিছু নিয়ে যেতে পারবো না। কি দিয়ে যেতে হবে? যে এলিমেন্ট দিয়ে তৈরি হয়েছি সেই এলিমেন্টটা দিয়ে যেতে হবে। এনি ইস্যুজ অ্যাবাউট দ্যাট? ক্লিয়ার? কিন্তু আমরা বোঝার তাগিদে আমরা এই বায়োমলিকুলকে দুভাবে ভাগ করেছি। ওয়ান ইজ বায়ো মাইক্রোমলিকুল অ্যান্ড ওয়ান ইজ বায়ো ম্যাক্রোমলিকুল। এবার প্ল্যান্ট আর অ্যানিমাল টিস্যুকে বোঝার জন্য এলিমেন্টাল অ্যানালাইসিস আমরা করলাম। কি করে করলাম একটু খেয়াল কর। এই এলিমেন্টাল অ্যানালাইসিসের মধ্যে একটুখানি দেখে নে। এটা যাওয়ার আগে আপনি একটুখানি এই জায়গাটা দেখে নিন। এনসিইআরটি-তে এই চ্যাপ্টারে বায়োমলিকুলসের কি পড়ছি দেখ। হাউ টু অ্যানালাইজ কেমিক্যাল কম্পোজিশন, কি করে আমরা কেমিক্যাল কম্পোজিশনটাকে অ্যানালাইজ করব, নাম্বার 1। নাম্বার 2, প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি মেটাবোলাইট। এটা আমরা দেখব, যদিও জানি না, আমরা এই দুটো করার চেষ্টা করছি আজকে। বায়ো ম্যাক্রোমলিকুলস, তার মধ্যে কি আছে? প্রোটিনস, পলিস্যাকারাইড মানে কার্বোহাইড্রেট, নিউক্লিক অ্যাসিড, স্ট্রাকচার অফ প্রোটিনস অ্যান্ড এনজাইমস। বেসিক্যালি মেজরিটি অফ দ্য এনজাইমস, 99% অফ দ্য এনজাইমস আর প্রোটিনেশিয়াস ইন নেচার। তো আগে আমরা প্রোটিন পড়বো, তারপর আমরা তার
ডেরিভেটিভ পড়বো, দ্যাট ইজ কল্ড এনজাইমস। তো কি পড়বো সেটা দিয়ে দিয়েছে এখানে। এবার চলে বায়োমলিকুলে কি লিখেছে? লিভিং অর্গানিজমস মেড আপ অফ সেম কেমিক্যালস, লিভিং অর্গানিজমস মেড আপ অফ সেম কেমিক্যালস, দ্যাট ইজ এলিমেন্টস and compounds. You have learned in chemistry how elemental analysis, elemental analysis is performed. If you perform such an analysis on a plant tissue, animal tissue or a microbial paste, come on, কি বললাম? তিনটে অর্গানিজমের কথা বলেছে এখানে, একটা plant tissue, একটা animal tissue or any microbes. Microbes are very smaller, micro মানে smaller. We obtain a list of elements like carbon, hydrogen, oxygen and several others and their respective content per unit mass of a living tissue. Definitely microbes এর যে এলিমেন্টের যে প্রপোর্শন থাকবে সেটা অন্য অর্গানিজমের মধ্যে কম থাকবে না বেশি থাকবে? বেশি থাকবে। ওকে, if the same analysis is performed on a piece of, come on over here, if the same analysis is performed on a piece of earth crust as an example of non-living matter, we obtain a similar list. বুঝলাম? What are the difference between the two lists? In absolute terms, no such difference could be made out. কি হলো ব্যাপারটা? তাহলে এলিমেন্টস সেম রয়েছে in earth crust and also in living organisms. All the elements present in a sample of earth crust are also present in a sample of living tissue. তাহলে যে কটা এলিমেন্ট আর্থ ক্রাস্টে রয়েছে সে কটা এলিমেন্ট প্ল্যান্ট টিস্যুতে রয়েছে বা লিভিং টিস্যুতে রয়েছে। However, a closer examination reveals that the relative abundance of carbon and hydrogen with respect to other elements is higher in any living organisms than in earth crust. লিভিং অর্গানিজমের মধ্যে আর্থ ক্রাস্টে যে কম্পোনেন্ট রয়েছে তার থেকে অনেক বেশি পার্সেন্টেজে রয়েছে। কি করে বুঝবো? একটু দেখে নে। যদি এই পোর্শনটাকে বোঝার চেষ্টা করি যেটা বেশি থাকে তাহলে এইখানে চলে যায় টেবিল 9.1, জাস্ট হ্যাভ আ লুক, টেবিল 9.1 দেখো এলিমেন্টাল অ্যানালাইসিসের মধ্যে দিস কামস নাম্বার 1, a comparison of elements present in non-living and in living matter. Non-living আর লিভিং ম্যাটারের মধ্যে একটা কম্প্যারিজন করা হয়েছে। আর এই কম্প্যারিজনের মধ্যে এলিমেন্টের মধ্যে এক হাইড্রোজেন, সবার হাইড্রোজেন কত পার্সেন্ট? আর্থ ক্রাস্টে কত পার্সেন্ট? 0.14%। তাহলে আমাদের মধ্যে বেশি হওয়া উচিত ছিল না কম হবে? কি বলেছিলাম? বেশি হবে, পার্সেন্টেজটা বেশি। কত পার্সেন্টেজ থাকে ইন হিউম্যান বডি? ইট ইজ 9.5%। কার্বনের কন্টেন্ট at earth crust কত? 0.03%, বাট ইন হিউম্যান বডি দ্য কার্বন কন্টেন্ট ইজ 18.5%। তাহলে কার্বনটাকে আমি এখানে লিখলাম, তার থেকে বেশি কে আছে? অক্সিজেন দেখ 46.6% in earth crust, but inside human body the percentage has been increased to 65%. and কে বলবে তাহলে অক্সিজেন সবার থেকে বেশি with 65%, কার্বন তারপরে কত? 18.5%। তারপরে কি? It is hydrogen. কোথায়? কোথায়? হ্যাঁ, এটা ভুল তাহলে 0.5%। এক সেকেন্ড, তাই দিয়েছে নতুন বইতে, দেখি দেখা। ইট শুড বি লাইক দ্যাট। হাইড্রোজেন সবার থেকে কম হওয়া উচিত, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন শুড হ্যাভ বিন লোয়েস্ট। এটা কি 0.9.5 প্রিন্টিং মিস্টেক। 0.5%। সো এটা হবে 0.5%। নিউ বুক, অ্যাকর্ডিং টু নিউ বুক 0.5%। তাহলে 0.14% এটা ঠিক আছে, 0.5%। সো দিস ইজ রং বেসিক্যালি 0.5%। তাহলে হাইড্রোজেন এখানে আসবে না, এখানে আসবে কি? নাইট্রোজেন। হোয়াট ইজ নাইট্রোজেন ইজ হ্যাভিং 3.3%। তাহলে নেক্সট হচ্ছে কত? নাইট্রোজেন। সি ইন আর্থ ক্রাস্ট নেট, দেখো আর সব ঠিক আছে কিনা, জাস্ট চেক ইট আউট ইফ আদার্স আর ওকে আর নট। ঠিক আছে, ওকে। তাহলে এটা ভুল করেছে। ওকে, নাইট্রোজেন কত? ভেরি লিটল, বাট ইটস পার্সেন্টেজ হ্যাজ বিন ইনক্রিজড। আর নাইট্রোজেন মানে কার কথা বলছি আমরা? নাইট্রোজেন মানে নিউক্লিয়াসের মধ্যে নাইট্রোজেনাস বেস। কারা নাইট্রোজেনাস বেস? পিউরিনস অ্যান্ড পিরিমিডিনস, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল,
হ্যাঁ, uracil is not there in DNA, it's there in RNA, but এরা কারা? Nitrogenous base. These are what? Nitrogenous base. So nitrogen content that human body তে 0.3%, sorry 3.3%. নাইট্রোজেনের পরে তারপরে আছে 1.5% ক্যালসিয়াম। ক্যালসিয়ামটা 1.5% বা ছিল কত, এটা কমেছে 3.6%, এটা 1.65%। ক্যালসিয়াম আমাদের বডিতে কোন পোর্শনটা ক্যালসিয়াম আছে? হোয়াট ইজ দ্য ক্যালসিয়াম স্টোরেজ অর্গান? হিউম্যান বডিতে বা যে কোনো অ্যানিমালের বডিতে ক্যালসিয়াম অর্গানটা কোনটা যেখানে স্টোর করা হয়? বোনস। সো 1.5% ক্যালসিয়াম। আর তারপর ক্যালসিয়ামের পরে 0.3% হচ্ছে সালফার, 0.03% 0.3, তারপর হচ্ছে সালফার, অ্যান্ড লাস্ট হচ্ছে কে? লাস্ট হচ্ছে 0.5%। তো এটা আগে চলে আসবে। তার মানে নাইট্রোজেনের পরে ক্যালসিয়াম, ক্যালসিয়ামের পরে আমরা হাইড্রোজেনকে দেবো, তাই তো? হাইড্রোজেন, দ্যাট ইজ হাইড্রোজেন। তারপর হচ্ছে সালফার, and then sulfur is more than sodium. Clear? একটা জিনিস দেখ, সিলিকনের অ্যামাউন্টটা 27.7% and this is negligible in human body. এই রিজনটা আমাকে একটু জানা। হোয়াট ইজ দ্য রিজন? সিলিকন, আর্থ ক্লাসে সিলিকনটা কোথায় থাকে, কি ফর্মে থাকে? বালি, SiO2, সিলিকন ডাইঅক্সাইড। নাও থিংক অ্যাবাউট বালি, আমাদের বডিতে বালি থাকে, বাস, দ্যাটস ইট। সো সিলিকন যেটা আর্থ ক্লাসে বেশি আছে আমাদের বডিতে একদমই নেগলিজিবল। সো দিস ইজ এলিমেন্টাল অ্যানালাইসিস। সবার থেকে বেশি অক্সিজেন থাকে, এর কারণটা আমাকে কে বলবে? জাস্ট ব্লাডে অক্সিজেন থাকে। আচ্ছা, ব্লাডের মেন কম্পোজিশনটা কি? হোয়াট ইজ দ্য মেন কম্পোজিশন অফ ব্লাড? RBC, WBC, platelets. আর কিছু বলবি? ওয়াটার ইজ দেয়ার। Good, water is there. আচ্ছা, টোটাল বডিতে what percentage of our body is water? বা what percentage of our cell is water? 70-75%। তাহলে সবার থেকে বেশি যদি জল হয়, if water is 70-75%, তাহলে অক্সিজেনটা তার থেকে সবার থেকে বেশি থাকবে না? and that is তো ভেঙে যাচ্ছে না, আমরা তো ইউটিলাইজ করছি, আমরা এটাকে অক্সিডাইজ করছি, তাই না? তাই জন্য অক্সিজেনটা সবার থেকে বেশি থাকে আমাদের বডিতে, হাইড্রোজেনটা মিনিমাল। ক্লিয়ার? তো এই ফরম্যাটটা আমাদের মাথায় রাখতে হবে। ফাইন। সো অক্সিজেনটা সবার থেকে বেশি, as because 70-75% of a cell composition is made up of what? Water. Any issues about that? বুঝলাম? আচ্ছা, এবার কিছু জিনিস আছে। আচ্ছা, এটা বুঝলাম, তাহলে এটা এলিমেন্টাল অ্যানালাইসিস চলে আসলো। একটু আমরা দেখে নিই আবার ব্যাক করে। যদি একটা লিফ, এই হচ্ছে একটা লিফ, দিস ইজ দ্য লিফ। এই লিফকে এটা জাস্ট গাছ থেকে পারলাম, এটার মধ্যে একটা ফ্রেশ ওয়েট আছে। কি আছে? ইটস হ্যাভিং ফ্রেশ ওয়েট। নাও হোয়াট ইজ দ্য মিনিং অফ ফ্রেশ ওয়েট? ফ্রেশ ওয়েট মানে কি? তার মধ্যে অর্গানিক কন্টেন্ট থাকবে, দে হ্যাভ গট অর্গানিক কন্টেন্ট প্লাস ইনঅর্গানিক কন্টেন্ট থাকবে। সঙ্গে লিফ এর মধ্যে জল থাকবে না? জল থাকবে। দ্যাট ইজ কল্ড ফ্রেশ ওয়েট। এবার এই লিফকে যদি আমি শুকাই, ড্রাই ওয়েট করি, হোয়াট ইজ দ্য ড্রাই ওয়েট অফ আ লিফ কল্ড? ইফ আই টেক আউট ওয়াটারটা বের করে দিলাম, তাহলে এই লিফটা যেটা থাকবে সেটা কি থাকবে? ড্রাই ওয়েট থাকবে। ড্রাই ওয়েটের মধ্যে ওয়াটার মাইনাস করে দিলে থাকবে কি? অর্গানিক প্লাস ইনঅর্গানিক, থাকবে। The dry weight will be containing organic plus inorganic weight. জল থাকবে না। এবার যদি আমি এই লিফটাকে, এটা ড্রাইড লিফ, এই লিফটাকে যদি আমি
জ্বালিয়ে দিই, কম্বাশন করে ফেলি, জ্বালিয়ে দিই, জ্বালিয়ে দিলে কি পাবো রে আমরা? অ্যাশ পাবো, অ্যাশ পাবো। এই অ্যাশের মধ্যে কি থাকবে? অর্গানিক কন্টেন্ট থাকবে না? অর্গানিক কন্টেন্টটা অক্সিডাইজ হয়ে যাবে। The organic content gets oxidized, তাহলে যে থাকবে সেটা হচ্ছে অ্যাশ। অ্যাশের মধ্যে কি থাকবে তাহলে রিদম? only inorganic content, এইটাই বলছিলাম আমার পেটের সম্বন্ধেও সেম। যদিও পেটকে জানানো হয়নি, ওকে মাটির তলায় রাখা হয়েছিল, কিন্তু আলটিমেটলি কি দিল? ইনঅর্গানিক কন্টেন্ট। বুঝলাম? তাহলে ফ্রেশ ওয়েট, ওয়াটার বেরিয়ে গেল, তারপরে রইল কি? ড্রাই ওয়েট। কম্বাশন করে যদি আমি জ্বালিয়ে দিই তাহলে কি থাকবে? অ্যাশ। আর অ্যাশ থেকে কি থাকবে? ইনঅর্গানিক কন্টেন্ট। এই ইনঅর্গানিক কন্টেন্ট আবার নতুন একটা লাইফ তৈরি করবে, সেখান থেকে নতুন করে এই ইনঅর্গানিক কন্টেন্ট থেকে সেই অর্গানিজমের মধ্যে, সেই প্ল্যান্টের মধ্যে চলে যাবে। তাকে আবার কোনো অর্গানিজম খাবে, অ্যানিমাল খাবে তার বডির মধ্যে। তাহলে ঠিক যে সেম এলিমেন্টটা আমাদের বডির মধ্যে লাইফ তৈরি করার জন্য, আর্থ ক্লাস থেকে লাইফ তৈরি করার জন্য সব রকমের ইনঅর্গানিক কন্টেন্ট আমাদের হেল্প করছে। তাহলে এই ইনঅর্গানিক কন্টেন্টের মধ্যে কি থাকবে? ক্যালসিয়াম থাকতে পারে, পটাশিয়াম থাকতে পারে, সালফেটস থাকতে পারে, ফাইন সালফেট থাকতে পারে, ফসফেটস থাকতে পারে। সো ইনঅর্গানিক কন্টেন্ট এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এই যে ফ্রেশ ওয়েট অফ লিফ থেকে অ্যাশ কি করে তৈরি হলো, এই জায়গাটা ক্লিয়ার? কোনো অসুবিধা আছে? ফাইন। এবার আমরা যদি আরো একটু 9.2 টেবিলটা একটু দেখ। 9.2, a list of representative inorganic constituents. দেখ, ইনঅর্গানিক কনস্টিটিউয়েন্টস এর মধ্যে কি কি রয়েছে? সোডিয়াম, potassium, calcium, magnesium, water, compounds like phosphates, sulfates are also present in the inorganic content. Mind you, biomolecule chapter থেকে এই বছরও 5টা কোশ্চেন এসেছে। 2025 5 questions came. Every year biomolecule is the most important topic from class 11 for NEET. Clear? So normally we avoid going line by line. আমি আমার ক্লাসে লাইন বাই লাইন যাওয়ার অ্যাভয়েড করি, বাট আমি এটা খুব চাইছি তোরা এই চ্যাপ্টারটা অন্তত লাইন বাই লাইন পড়। প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন আসে, প্রশ্ন তৈরি করা যায়। দেখ আজকেই বুঝে যাবি। আচ্ছা, এটা গেল। তাহলে টেবিল 9.2 ইজ ভেরি ইম্পর্টেন্ট। দিস আর দ্য ইনঅর্গানিক কম্পোজিশনস, ইনঅর্গানিক কন্টেন্ট। যদি এখানে কম্পোজিশনের কথা বলেনি, আমি তোদেরকে কম্পোজিশনের কথা বলা হয়নি, ইনঅর্গানিক কম্পোজিশনের কথা বলা হয়নি। ক্লিয়ার? আচ্ছা, 9.3টা একটু দেখি। টেবিল 9.3, the secondary metabolite most probably, এটা আমরা পরে আসবো। সেকেন্ডারি মেটাবোলাইটের সম্বন্ধে আমরা বলবো না এখন, বুঝে নেব, তারপরে যাচ্ছে ওটা। ক্লিয়ার? নাও লেটস কাম ব্যাক টু আওয়ার নর্মাল ক্লাসেস। যেটা বলছিলাম আলোচনা, সেখানে চলে আসি। এবার কি করে বুঝবো কেমিক্যাল অ্যানালাইসিসে? এটা ছিল এলিমেন্টাল অ্যানালাইসিস। when we talk about the chemical analysis, তাহলে কেমিক্যাল অ্যানালাইসিসটা করার জন্য কি করা হলো? অ্যানিমাল টিস্যু নেওয়া হলো। what has been taken is animal tissue. অ্যানিমাল টিস্যু কি নেওয়া হলো? লিভার নেওয়া হলো। এই হচ্ছে লিভারের ছোট্ট একটা টিস্যু নেওয়া হলো, এইটুকু পোর্শন নিয়ে নেওয়া হলো। আর প্ল্যান্ট টিস্যু এর লিফটা নেওয়া হলো। দিস ইজ দ্য লিফটা নেওয়া হলো। স্যার কিছুটা লিভার নেওয়া হলো, কিছুটা লিফ নেওয়া হলো, আর দুটোকে পেস্ট বানানো হলো। কি করা হলো? এই দেখ, এটা নেওয়া হলো লিভার টিস্যু, আর এইখানে নেওয়া হলো প্ল্যান্ট টিস্যু। আর দুজনকেই মর্টার আর পেস্টেল দিয়ে এটাকে পেস্ট বানানো হলো। একটা স্লারি তৈরি হলো। কি তৈরি হলো? একটা স্লারি তৈরি হলো। এটা প্ল্যান্টের স্লারি, আর এটা লিভার টিস্যুর স্লারি। করে এর মধ্যে কি অ্যাড করা হলো?
এর মধ্যে অ্যাড করা হলো ট্রাইক্লোরোঅ্যাসিটিক অ্যাসিড। What has been added with this? Trichloroacetic acid. Trichloroacetic acid. আচ্ছা, অ্যাসিটিক অ্যাসিড কাকে বলে? CH3 COOH, this is acidic group, আর কার্বনের সাথে তিনটে হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা রিপ্লেস হয়ে কার্বনের থেকে তিনটে হাইড্রোজেন রিপ্লেস হয়ে কি তৈরি হবে? Cl 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 and COOH. This is trichloroacetic acid. এই ট্রাইক্লোরোঅ্যাসিটিক অ্যাসিডটা এই লিভারের স্লারি মধ্যে দেওয়া হলো, লিভারের স্লারি মধ্যে দেওয়া হলো, কিন্তু দেওয়া হলো কিভাবে? এইটা হচ্ছে একটা ফানেল, দ্য সেম থিং, সেম ওয়ে এখানেও প্ল্যান্ট টিস্যুর জন্য করা হলো। আর এটা একটা ফানেল, আর এই ফানেলে এখানে চিজ পেপার দিয়ে দেওয়া হলো বা পার্চমেন্ট পেপার, চিজ অর পার্চমেন্ট পেপার দিয়ে এই স্লাইডটা রেখে এখানে ট্রাইক্লোরোঅ্যাসিটিক অ্যাসিড ডিপ করে দেওয়া হলো, ট্রাইক্লোরোঅ্যাসিটিক অ্যাসিড। বা আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে এটা ফানেল, আর এই ফানেলে এখানে পার্চমেন্ট পেপার রেখে দেওয়া হলো, আর ট্রাইক্লোরোঅ্যাসিটিক অ্যাসিডের মধ্যে লিভারটাকে, ওই লিভারের স্লারির মধ্যে ট্রাইক্লোরোঅ্যাসিটিক অ্যাসিড CCl3 COOH দিয়ে দেওয়া হলো। দ্য সেম ওয়ে ওই প্ল্যান্ট টিস্যুর মধ্যেও সেম ওয়েতে ট্রাইক্লোরো CCl3 COOH দিয়ে দেওয়া হলো। Now some of this component is going to get completely soluble, আর কিছু আছে যেটা insoluble. Come on, again I repeat. তাহলে এই লিভার টিস্যুর মধ্যে কিছু টিস্যুস ওরা কি করবে, যারা, আচ্ছা এটা হচ্ছে ট্রাইক্লোরোঅ্যাসিটিক অ্যাসিড, কিছুটা গলে যাবে, যেটা গলে যাবে সেটা অ্যাসিড সলিউবল পুল বলবো, আর যেটা গলবে না রয়ে যাবে তাই কি বলবো? অ্যাসিড ইনসলিউবল পুল। কোন অ্যাসিড? ট্রাইক্লোরোঅ্যাসিটিক অ্যাসিড ইনসলিউবল পুল। এইটাকে নিয়ে যখন ঢালবো এখানটায় কি চলে আসবে? এখানটায় কারা আসবে? এখানটায় থ্রু দিস পার্চমেন্ট পেপার। যখন এই টোটালটাকে নিয়ে যখন ঢালা হবে, এখানে এই টোটালটাকে নিয়ে যখন ঢালা হবে, তাহলে এখানটা রয়ে যাবে কোনটা? ইনসলিউবল না সলিউবল? ইনসলিউবলটা রয়ে যাবে উপরে। তাহলে ইনসলিউবল পুল ইজ গোইং টু রিমেইন ওভার হিয়ার অন দ্য ফানেল, আর এইটা হয়ে গেল অ্যাসিড সলিউবল পুলটা নিচের দিকে চলে আসবে। অ্যাসিড সলিউবল পুল, এটা অ্যাসিড সলিউবল পুলটা রয়ে যাবে নিচে। দ্য সেম থিং ইজ গোইং টু হ্যাপেন ওভার হিয়ার। এখানেও তাই হবে, এটা প্ল্যান্ট টিস্যু, আর যেটা গললো না এটা অ্যাসিড ইনসলিউবল, আমরা এটাকে অ্যাসিড ইনসলিউবল পুল AIP করি, অ্যাসিড ইনসলিউবল পুল, আর এটা এইখানটায় যেটা অ্যাসিড সলিউবল পুল হয়েছে। বিশাল ক্লিয়ার? নাও এবার অ্যাসিড সলিউবল পুল যে পোর্শনটা রয়েছে, যদি এই দুজনকে কেমিক্যালি অ্যানালাইজ করা হয় তাহলে দে হ্যাভ অ্যাবসলিউটলি সেম টাইপ অফ কেমিক্যালস। এখান থেকে কি বোঝা যাচ্ছে? আর এরা কারা? এরা কি মাইক্রোমলিকিউল না ম্যাক্রোমলিকিউল? কম অন, কি মনে হয়? যারা গলে গেছে তারা মাইক্রো না ম্যাক্রো? যারা অ্যাসিড সলিউবল পুলের মধ্যে প্রেজেন্ট আছে, those components which are present in acid soluble pool, they are micro components or macro components? Macro গুলো আটকে গেছে, micro, so they have got biomicromolecule, biomicromolecule। আর এরা কারা? এখানেও কি যারা অ্যাসিড সলিউবল পুলে, এরা biomicromolecule। বুঝলাম না biomicromolecule, is this clear? Come on, এরা কারা? ম্যাক্রোমলিকিউল। তাহলে ম্যাক্রোমলিকিউলটা কারা? পাতার কোন পোর্শনটা মনে হয় যে ডিসলভ করলো না? হোয়াট ইজ দ্য কম্পোজিশন অফ দ্য সেল ওয়াল? হোয়াট ইজ দ্য কম্পোজিশন অফ সেল ওয়াল? সেলুলোজটা কি মোনোমেরিক না পলিমেরিক? ওকে ভাঙতে পেরেছে অ্যাসিড? ভাঙতে পারেনি বলে রয়ে গেছে পড়ে। কাদের ভেঙে দিয়েছে? ওই সেলের ভেতরে, প্ল্যান্ট সেলের ভেতরে, জাস্ট থিংক অ্যাবাউট ইট, প্ল্যান্ট সেলের ভেতরে যে প্রোটিন কন্টেন্ট ছিল, প্রোটিনটাকে ডাইজেস্ট করে অ্যামাইনো অ্যাসিড চলে এসছে মাইক্রোমলিকিউল।
তাহলে এই কন্টেন্টের মধ্যে কারা আছে, মাইক্রোমলিকুলের মধ্যে কারা আছে, অ্যামাইনো অ্যাসিড আছে, স্মল সুগার আছে, স্মল সুগার আছে। আচ্ছা লিপিডটা কি এসছে এখানে, লিপিডটা কি এসছে এখানে? লিপিডটা কি বলেছিলাম ফার্স্ট, প্রথমেই আমরা লিপিডের কথা কি বলেছিলাম, ওরা ম্যাক্রো, তো ওরা ম্যাক্রো ছিল। প্রথমেই বলেছিলাম কি লিপিডটা বায়ো ম্যাক্রো মলিকিউল, তো ওদের থেকে, তাই না? তাই তো। কিন্তু দেখা যাচ্ছে এই লিপিডটা এটা কি আসতে পেরেছে নিচে? ওরা নিচে আসতে পেরেছে? পারেনি। কেন পারেনি? ও তো চলে আসা উচিত ছিল, ও তো ভেঙে যাওয়ার পর চলে আসা উচিত ছিল। ওয়েট, এই জায়গাটা একটুখানি বোঝার ব্যাপার আছে। তোরা সেল চ্যাপ্টারে একবার চলে যা, আর সেল চ্যাপ্টারে সেল মেমব্রেন যে পোর্শনটা আছে, সেল মেমব্রেন এর ডায়াগ্রামটা, সেই ডায়াগ্রামে চলে যা। সেল দ্য ইউনিট অফ লাইফ, আগের চ্যাপ্টার চ্যাপ্টার নাম্বার 8। ইয়েস, এই পেজটা, পেজ নাম্বার 93, পেজ নাম্বার 93। সেলের মধ্যে উপরের দিকে কি রয়েছে? উপরের দিকে এটা হচ্ছে বাইলিপিড লেয়ার, এটা হচ্ছে বাইলিপিড লেয়ার। উপরে হচ্ছে পোলার হেড, এটা কি পোলার হেড, এটা পোলার হেড, আর এটা নন পোলার টেল। এটা কি? এটা হচ্ছে নন পোলার টেল। দিস ইজ নন পোলার টেল। তাহলে পোলার হেড অফ লিপিড, দিস ইজ কমপ্লিটলি লিপিড। ওকে, এটা লিপিড। লিপিডের পোলার হেড এরা হাইড্রোফিলিক। ফিলিক মানে কি? লাভিং অর হেটিং? লাভিং। তাহলে এরা জলটাকে ভালোবাসে। তাহলে একটা জল, ধর এটা একটা সেল, এই হচ্ছে ধর অ্যানিমাল সেল, এটা সেল মেমব্রেন, এটা নিউক্লিয়াস, এটা সেল মেমব্রেন। আমি এখান থেকে এটুকুটাকে বড় করে দেখাচ্ছি। I'm just showing you the cell membrane structure. আবার আরেকটা ঠিক এরকম ভাবে রয়েছে। পোলার হেডটা কোন দিকে? নিচের দিকে। এখন নন পোলার টেল কোথায়? মাঝামাঝি। সো দিস ইজ নন পোলার টেল अगेन। এটা হয়ে গেল নন পোলার টেল অফ আ লিপিড, and this is polar head of a lipid. হয়েছে না? এবার জলটা ওয়াটার যদি পাস করতে চায়, তাহলে ওয়াটারটাকে পাস করতে দেবে হাইড্রোফিলিক পোলার হেড। বাট তোর কি মনে হয় পাস করতে দেবে? এটা পাস করতে দেবে না, কারণ এটা হচ্ছে হাইড্রোফোবিক, এটাও হাইড্রোফোবিক। ঠিক এরকম ভাবে এটা যদি আউটসাইড অফ দ্য সেল থাকে, তাহলে আউটসাইড অফ দ্য সেল থেকে ভেতরে ঢুকতে দেবে না কে? ওয়াটার ঢুকতে দেবে না, শুধু পোলার হেড ঢুকতে দেবে, কিন্তু নন পোলার টেল ওকে হেড করবে, ওকে বাইরে বের করে দেবে, ওকে ঢুকতে দেবে না, অ্যালাউ করবে না। তাই জলটা ঢোকে কি করে? দ্যাট ওয়াজ দ্য পয়েন্ট অফ মেকিং দ্য সেল মেমব্রেন মডেল। তিনটে মডেল আমরা পড়বো, একটা ড্যানিয়েল অ্যান্ড ড্যাফসনের মডেল, একটা ইউনিট মেমব্রেন মডেল রবার্টসনের, আর তারপরে যেটা বইতে দিয়েছে সেটা হচ্ছে সিঙ্গার অ্যান্ড নিকলসন। এই যেটা রয়েছে, যেটা তো দেখছিস, সিঙ্গার অ্যান্ড নিকলসন মডেলটা ড্যানিয়েল ড্যাফসন দেয়নি বইতে, আমি দেখাবো, এটা দেখতে হবে। হোয়াটএভার। তাহলে সবার থেকে আজ অব্দি তো কি হয়েছে? তাহলে জলটা পাস করলো কি করে? তাহলে ডেফিনেটলি জলটা পাস করেছে কেউ একজন আছে যে কিনা ওয়াটার লাভার। আর সে হচ্ছে দেখ ওখানে স্ট্রাকচারে একটা ইন্টিগ্রাল প্রোটিন করে একটা প্রোটিন দিয়েছে, ইন্টিগ্রাল প্রোটিন। and these integral protein they can only allow water to pass through. কিন্তু এরা কিন্তু অ্যালাউ করতে পারলো না, এখান থেকে এইটুকু আসলো ঠিকই, কিন্তু এখান থেকে ধাক্কা দিয়ে বের করে দিল। দ্য সেম ওয়ে যদি জল মনে করে আমি, যদি জলটা সেলের ভেতর থেকে বাইরে যেতে হয়, এখান থেকে এইটুকু গিয়ে আটকে যাবে, বিকজ দিস ইজ আ পোলার হেড, হাইড্রোফিলিক ইন নেচার। বাট ডু ইউ থিঙ্ক ইট ইজ গোইং টু অ্যালাউ দিস নন পোলার টেল ইজ গোইং টু অ্যালাউ দ্য ওয়াটার টু পাস অফ? নো। হয়েছে না? হয়নি? এইবার তাহলে যখনই আমরা এই সেলকে যখন কাটবো, যখনই আমি সেল মেমব্রেনকে কাটলাম ইনটু স্মল পিসেস, কি দিয়ে? ওই অ্যাসিড দিয়ে। সেলটা কেটে গেল, ভেঙে গেল। তার ভেতরে কি আছে? তার ভেতরে ডিএনএ, নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ আছে। ডিএনএ মানে
ওর ইউনিট কি ডিএনএ ইউনিটটা কি ডিএনএ ইজ আ পলিমেরিক সাবস্ট্যান্স ডিএনএ একটা পলিমেরিক সাবস্ট্যান্স তাই না পলিমেরিক মলিকিউল তাহলে পলিমেরিক যদি হয় তার ইউনিটটা কি নিউক্লিওটাইড তাহলে নিউক্লিওটাইডটা বেরিয়ে আসলো কোথায় অ্যাসিড সলিউবল পুলে চলে আসলো অ্যাসিড সলিউবল পুলে চলে এসেছে কিন্তু সেল এর ওই লিপিডটা যখনই ভাঙা হয়েছে ওই লিপিডটা কখনোই দেখ এটা হচ্ছে বাইলিপিড লেয়ার হ্যাঁ এই গোল এই যখনই কাটা হবে তখন কেমন দেখতে লাগবে দেখ ও কি করবে নিজেকে এই this is polar head non-polar tail polar head non-polar tail polar head non-polar tail polar head non-polar tail যখনই কাটা হবে the moment you cut it off by the help of this acid এরা কিন্তু এইরকম ভাবে থাকবে না they are going to make a vesicle type of structure এরা গোল হয়ে যাবে এই দেখ এইরকম হয়ে গেল এই স্ট্রাকচারটা নিজেকে গোল বানিয়ে নিল বুঝলাম না তাহলে এরা কেমন শেপ নিল ভেসিকলের শেপ নিল it has made a vesicle shaped তাহলে কি করলো এইটুকু স্ট্রাকচার নিজেকে আবার গোল করে নিল and it made a vesicle like structure এই ভেসিকল কিন্তু ও কিন্তু হজম হয়ে গেছিল ও কিন্তু ব্রেকডাউন হয়ে গেছিল it could have easily come over here কোথায় অ্যাসিড সলিউবল পুলে কিন্তু লিপিডকে পাওয়া গেল না lipid was not found in acid soluble pool because this vesicle like structure got over here as a vesicles it remained over here as vesicles the same thing with the liver tissue এখানে vesicles রয়ে গেল লিপিড গুলো রয়ে গেল তাহলে বল লিপিড কে আমরা কি বলবো বায়ো মাইক্রোমলিকিউল আমরা কি অ্যাসিড সলিউবল পুলের মধ্যে পেলাম লিপিডকে ওরা গোল করে স্ট্রাকচারটা নিয়ে নিয়েছে বলে ওরা আটকে গেল বায়ো ম্যাক্রোমলিকিউল হিসেবে রয়ে গেল so what are the main composition of acid insoluble pool acid insoluble pool এর মধ্যে মেন কম্পোনেন্ট কি রয়ে গেল acid insoluble pool এর মধ্যে মেন কম্পোনেন্ট কি রয়ে গেল ফার্স্ট লিপিড রয়ে গেল why because they have made what vesicle structure আমরা এই ভেসিকল স্ট্রাকচারটা বইয়ের থেকে দেখব ভীষণ ইম্পর্টেন্ট 2022 এর নিট কোশ্চেন এসেছিল অন দিস পার্টিকুলার টপিক যেটা আমরা হয়তো লাইন বাই লাইন না পড়লে হয়তো বুঝতাম না সো উই আর গোইং টু গো ইনটু দ্যাট ডিটেইলস আগে বুঝে নেই এবার কি হলো এটা তাহলে অ্যাসিড ইনসলিউবল পুলের মধ্যে কি পেলাম লিপিড পেলাম পলিস্যাকারাইড পেলাম দ্যাট ইজ কি রে পলিস্যাকারাইড কোনটা এখানে কি ছিল প্ল্যান্ট সেলের মধ্যে কি ছিল সেলুলোজ সেল ওয়াল কম্পোজিশন ভাঙতে পেরেছি পারিনি cellulose is made up of what minimum 1000 number of glucose unit কতগুলো 1000 number of glucose units so cellulose is what it's a polymeric তাহলে cellulose polysaccharide আর কি what is this is nucleic acid polymeric না monomeric nucleic acid polymeric আরটা কি প্রোটিনটা polymeric তাহলে এরা সব হয়ে গেল কোথায় হয়ে গেল অ্যাসিড ইনসলুবল পুলে দ্য সেম থিং হ্যাপেন উইথ দ্য লিভার টিস্যুস লিভার টিস্যুর মধ্যে কি আছে সেল মেমব্রেন আছে না নেই সেল মেমব্রেন আছে সেল মেমব্রেনের মধ্যে লিপিড আছে না নেই আছে কার্বোহাইড্রেট আছে প্রোটিন আছে বুঝলাম তাহলে সেম কম্পোজিশন তাহলে কেমিক্যাল অ্যানালাইসিসে বাই দ্য হেল্প অফ ট্রাইক্লোরোঅ্যাসিটিক অ্যাসিড আমরা দেখতে পারলাম যে দুটোই প্ল্যান্ট আর অ্যানিমাল টিস্যু যেটা ব্রডলি ক্লাসিফাই করি আমরা দু রকমের তার মধ্যে কিন্তু দুটোই পাওয়া গেল হ্যাভ আ লুক ফ্রম ইওর এনসিইআরটি কি বলছে অ্যাবাউট হাউ টু অ্যানালাইজ কেমিক্যাল কম্পোজিশনস then we can continue asking the same way what type of organic compounds are found in the living organisms how does one go about finding the answer to get the answer one has to perform a chemical analysis we can take any living tissue কি নিতে পারি একটা vegetable or a piece of liver প্ল্যান্টের ক্ষেত্রে কি নিতে পারি একটা ভেজিটেবল নিতে পারি আর অ্যানিমালের ক্ষেত্রে একটা পিস অফ লিভার নিতে পারি and grind it in trichloroacidic acid is CCl3COOH using a mortar and a pestle কোনটা mortar pestle দেখিছিলাম এই স্ট্রাকচারটা mortar and pestle ফাইন এই ছিল স্ট্রাকচারটা এটা দিয়ে আমরা এটাকে ভাঙছিলাম mortar pestle we obtain a thick slurry কি পেয়েছিলাম আমরা thick slurry পেয়েছিলাম
if we were to strain this through a cheesecloth or cotton, cheesecloth or cotton, we would obtain two fractions, দুটো fractions পাবো. One is called filtrate and other one is called retentate. আচ্ছা এটা বুঝিয়ে দিই, filtrateটা কোনটা? অ্যাসিড সলিউবলটা filtrate, যেটা ফিল্টার হয়ে চলে আসবে, ওটা হচ্ছে filtrate. Got the point? What is that called? Filtrate. और जो retain करेगा, যেটা retain করে যাবে, ওটা কি বলবো আমরা? Retentate. Acid insoluble. তাহলে অ্যাসিড ইনসলিউবল পুলকে কি বলবো আমরা? অ্যাসিড ইনসলিউবল পুলকে বলবো retentate. আর অ্যাসিড সলিউবল পুলকে কি বলবো? Filtrate. Filtrate. Scientists have found thousands of organic compounds in the acid soluble pool. কত? Thousands of organic compound in the acid soluble pool. তাহলে acid soluble pool এ ASP তে কি পেলাম আমরা? Thousands of organic compound from both plant and animal tissues. Clear? So chemical analysis এর মধ্যে এই পোর্শনটা তোরা পেলি। আর কি আছে? In higher classes you will learn about how to analyze a living tissue sample and identify a particular organic compound. It will suffice to say that one extracts the compounds, then subjects the extract to various separations techniques till one has been separated a compound from all other compounds. In other words, that one isolates and purifies a compound. One isolates and purifies a compound. Analytical techniques, when applied to the compound, give us the idea of a molecular formula and the probable structure of the compound. All the carbon compounds that we get from living tissues can be called as biomolecules. So what are biomolecules? All the organic carbon content. Eta biomolecular definition that. All the carbon compounds, ekhane add korbi organic. Carbon compounds that we get from living tissues are biomolecules. Clear na? So biomolecules আমরা রেফার করছি কাকে? অর্গানিক কার্বন কম্পাউন্ডকে আমরা রেফার করছি অ্যাজ আ বায়োমলিকিউল। আর গেটিং মি বাবু? সমঝ में आ रहा है ना? চলো। Now, however, living organisms have also got inorganic elements and compounds in them. How do we know this? A slightly different but destructive experiment has to be done. Destructive experiment has to be done. What is destructive experiment? আমরা একটু আগে করেছি, বলতো কোনটা destructive element? One weighs a small amount of living tissue, say a leaf or a liver. আমরা কি নিয়েছিলাম? ফ্রেশ লিফ নিয়েছিলাম। আমরা ওটা কি করেছিলাম? ड्राई করেছিলাম to get dry weight. So ये destructive था या constructive था? लाइफ को मारा आपने या जिंदा बनाया? কিরে ওকে জ্বালিয়েছিস না, পরে অ্যাশ বানালি না, দেখো ডিস্ট্রাকটিভ মেথড। সো মাইন্ড ইউ, নিটের এইসব জায়গা থেকে তোরা জানিস, বাট ইউ নেভার নিউ ইট, দিস ইজ কল্ড অ্যাজ ডিস্ট্রাকটিভ প্রসেস। সো হাউ ডু উই নো দিস? আ স্লাইটলি ডিফারেন্ট বাট ডিস্ট্রাকটিভ এক্সপেরিমেন্ট হ্যাজ টু বি ডান। ওয়ান ওয়েজ আ স্মল অ্যামাউন্ট অফ লিভিং টিস্যু, লিভ অর লিভার। পাতাটাকে আমি ওয়েট নিলাম, পাতাটা কত? 2 মিলিগ্রাম ওজন দেখালো। কত? 2 মিলিগ্রাম ওজন দেখালো। যখনই জলটা বেরিয়ে যাবে, যখন শোকাবো, 2 মিলিগ্রাম থাকবে তো না কমে যাবে? बिकॉज वाटर इज गोइंग टू गो ऑफ। वाटर, अगर वाटर निकल जाएगा तो क्या होगा? वो ड्राई वेट होगा ना। देखो, एंड दिस इज कॉल्ड एज वेट वेट और फ्रेश वेट। लिव और लिवर में जहां जल আছে তাই কি বলবো? ওয়েট ওয়েট, ডব্লিউটি ওয়েট। ওকে, এরপর আমরা ড্রাই হবো and dry it. All the water evaporates. All the water evaporates. All the water evaporates. Back. All the water evaporates. The remaining material gives dry weight. কি রে, যেটা চলে গেল তার কি হবে? Dry weight দেবে। যেটা জলটা বেরিয়ে যাওয়ার পর কি দেবে? Dry weight দেবে। Now if the tissue is fully burnt, এবার জ্বালিয়ে দিলাম পাতাটাকে, all the carbon compounds are oxidized to gaseous carbon dioxide and water vapor. কি বেরিয়ে গেল? একটু আগে দেখালাম কি বেরিয়ে গেল? কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার ভেপার বেরিয়ে গেল। ওয়াটার বেরিয়ে গেল, কি রয়ে গেল? অনলি ইনঅর্গানিক কন্টেন্ট। কি রয়ে গেল? Only inorganic content. And then what is remaining is called as ash. This ash contains inorganic elements like calcium, magnesium, etc. Well, বুঝলাম না। This is a destructive method. This is called as a destructive method. Any issues? Inorganic compounds like sulfates, phosphates, etc. also similar acid soluble pool. মনে আছে ফসফেট আর সালফেট বলেছিলাম অ্যাসিড সলিউবল পুলে ওটা কিন্তু পাওয়া যাবে। তাহলে ওটা সালফেটস, ফসফেটস এরা কারা? এরা মাইক্রো না ম্যাক্রো মলিকিউল? বায়ো মাইক্রো মলিকিউল, বিকজ অ্যাসিড পুলে পাওয়া যাবে।
Therefore, elemental analysis gives elemental composition of living tissue in the form of hydrogen, oxygen, chlorine, carbon, while analysis for compounds gives an idea of the kind of organic and inorganic constituents present in living tissues. From a chemistry point of view, understand line ta khayal rakhish, from a chemistry point of view te ki dekhe ora functional group dekhe, ki dekhe whether the compound is having keto group, aldehyde group or acid group. Great. On a chemistry point of view ki dekha hoy aldehyde group, keto group na acid group. Dekh aldehyde, ketones, aromatic compounds, come on, benzene, aromatic compounds. But from a biological point of view, we shall classify them into amino acids, nucleotide bases, fatty acids. তাহলে biological point of view তে আমরা কি দেখব? Nucleotide bases, amino acids and nucleotide bases এরা বা fatty acids এরা কারা? মাইক্রো না ম্যাক্রো? মাইক্রোমলিকিউল। বুঝলাম? বুঝেছি? ভেরি গুড। অ্যামাইনো অ্যাসিডস আর অর্গানিক কম্পাউন্ডস। আচ্ছা, এটা আমরা পরে যাচ্ছি, এটা অ্যামাইনো অ্যাসিডে ঢুকছি, কিন্তু তার আগে আমরা একটু চলে আসি এই জায়গাটা। তাহলে আমরা একটু আগে কি দেখলাম? এটা চিজ ক্লথ, এটা চিজ ক্লথ আর পার্চমেন্ট পেপার, চিজ ক্লথ আর পার্চমেন্ট পেপার দিয়ে আমরা এটা দেখলাম। আর আরেকটা এক্সাম্পল যেটা দেখলাম সেটা হচ্ছে দিস ওয়ান। দিস ইজ আ destructive process. This is a destructive process. Destructive process. বুঝা গেছে বাবু? কোন অসুবিধা আছে? Any issues? Very good. Just have a look. কি কি দেখলাম আমরা? Biomolecules. Just have a look. We can classify them into bio-micromolecule or bio-macromolecule. Micro and macro. Macro মধ্যে পলিমারিক কম্পাউন্ড থাকবে, প্রোটিন, কার্বোহাইড্রেট, নিউক্লিক অ্যাসিডস, আর আমরা লিপিডকে রাখতে পারি, কিন্তু রাখছি না কেন? কারণ কি লিপিড কখনো ভাঙলে ওই ভাঙা কন্ডিশনে থাকবে না, কি করবে? ও পেঁচিয়ে যাবে। পেঁচিয়ে গেলে কি হবে? ওটা ম্যাক্রো হয়ে যাবে, ও আর পাস অফ করবে না ফ্রম দ্যাট পার্চমেন্ট পেপার অর চিজ ক্লথ। বায়োমাইক্রোমলিকুল, অ্যামিনো অ্যাসিডস হতে পারে, গ্লুকোজ হতে পারে, নিউক্লিওটাইডস হতে পারে, অল দ্য স্মলার ইউনিটস কামস আন্ডার বায়োমাইক্রোমলিকুল। বায়োমলিকুলস নর্মালি বায়ো টার্মটা কার থেকে এসেছে? ফ্রম লিভিং। আর আমরা জানি আর্থ ক্রাস্ট থেকেই আমরা সবকটা এলিমেন্ট পেয়েছি। হোয়াট ইজ দ্য সোর্স? দ্য সোর্স অফ এভরি এলিমেন্ট ইজ ফ্রম দ্য ক্রাস্ট অফ দ্য আর্থ, বি প্ল্যান্ট সেল অর অ্যানিমাল সেল। প্ল্যান্ট কিংডমকে আমরা ক্লাসিফাই করি নর্মালি তিনভাবে, দুভাবে, তার মধ্যে 5 রকমের রয়েছে। প্রত্যেকটা প্ল্যান্ট তারা গ্রো করেছে কার উপরে? সয়েলের উপরে। সো হোয়াট ইজ সয়েল ফর আ প্ল্যান্ট? ইজ a source of all elements, is a source of all elements. আচ্ছা, অ্যানিমাল এন্ড প্ল্যান্ট টিস্যু দে হ্যাভ এক্স্যাক্টলি সেম টাইপ অফ এলিমেন্ট। তার জন্য কি করতে হবে? কি করে বুঝবো আমরা? বাই এলিমেন্টাল অ্যানালাইসিস। এলিমেন্টাল অ্যানালাইসিস করতে গেছি আমরা, সেটাকে কি বলবো আমরা? ডিস্ট্রাকটিভ প্রসেস। কি দেখলাম? অ্যাশের মধ্যে কি রয়ে গেছে? দ্য ফার্স্ট উই হ্যাভ টেকেন লিফ, আর নর্মাল লিফ হুইচ ইজ কল্ড ওয়েট ওয়েট। ফ্রেশ ওয়েট কে আটা কথা কি বলেছে? ওয়েট ওয়েট, ওয়েট ওয়েট। আর এই ওয়েট ওয়েটের মধ্যে যদি জলটা বেরিয়ে যায়, যদি ড্রাই করি, তাহলে ড্রাই ওয়েট রয়ে যাবে। ড্রাই ওয়েট উইল বি হ্যাভিং অর্গানিক এন্ড ইনঅর্গানিক কন্টেন্ট। কি থাকবে না? শুধু জলটা থাকবে না। বাট যখনই আমরা ওকে কনভার্সন করব, তখন ওর অর্গানিক কন্টেন্টস গেটস অক্সিডাইজড ইনটু কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার ভেপার। কার্বন ডাইঅক্সাইড ওয়াটারে ভেঙে যাবে অ্যাকর্ডিং টু NCERT, তাই বলেছে ওরা। সো হোয়াট ইজ গোইং টু রিমেইন ইজ অ্যাশ। আর ওই অ্যাশের মধ্যে যদি দেখি, তাহলে দে উইল বি হ্যাভিং অনলি inorganic content, that is calcium, it can be potassium, sulfates and phosphates. Okay, and then chemical analysis করলাম যখন, কিভাবে chemical analysis করব? ওটা ছিল elemental analysis. Chemical analysis যখন করলাম, তখন আমরা ট্রাইক্লোরোঅ্যাসিটিক অ্যাসিড, লিভার গোট লিভার নিলাম অল্পটুকু, আর আটা প্ল্যান্ট টিস্যু নিলাম। দুজনকেই আমরা ট্রাইক্লোরোঅ্যাসিটিক অ্যাসিডে যখন ঢাললাম, কিছু পোর্শন পেলাম অ্যাসিড ইনসলিবল, কিছু পোর্শন পেলাম অ্যাসিড সলিবল। ক্লিয়ার এটুকু? অ্যাসিড সলিবল পুল যখন কম্পেয়ার করলাম, দেখলাম যে কমপ্লিটলি বোথ অফ দেম দে হ্যাভ গট এক্স্যাক্টলি সেম টাইপ অফ কম্পোনেন্টস। ক্লিয়ার? এখান থেকে আমরা কি কনক্লুড করতে পারি? অল প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস দে হ্যাভ বিন ইভলভড ইন দ্য সেম ওয়ে, আর প্রত্যেকটাই হচ্ছে লিভিং অর্গানিজমস। ওকে, ফ্যাটকে দেখালাম যে ফ্যাট কেন আমরা ওটাকে বায়ো ম্যাক্রোমলিকুলের মধ্যে রাখলাম, বিকজ ফ্যাটকে ভাঙার পরেও ফ্যাট কিন্তু এরকম স্ট্রেটেন থাকে না, ওরা ভেসিকলস ফর্ম করে। দে ফর্ম ভেসিকলস। এই টার্মটা আমরা কিন্তু খুঁজবো ফ্রম NCERT। কোথায় দিয়েছে এই ভেসিকলস টার্মটা? উই হ্যাভ টু ফাইন্ড আউট। আমরা এখনো পাইনি মনে হয়। এই ভেসিকলস টার্ম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, জাস্ট গো থ্রু, একটুখানি দেখি তো ভেসিকলস টার্মটা কোথায় দিয়েছে। এই ভেসিকলস টার্মটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
এটা কি নতুন বইতে উঠিয়ে দিয়েছে? It should be there. Vesicles. Yes. নতুন বইতে থাকা উচিত। It's a very very strong point. এত নিচে থাকবে না। সো আমরা তো পেলাম না না? বায়ো ম্যাক্রোমলিকুল দেখ তো এখানে থাকবে মনে হয়। Yes. 109 এর পরের, তাহলে আমাদের এটা পড়তে হবে। Yes, that's what I was asking for this one. Yes, এইখানটা দেখ, vesicles 2021 কোশ্চেন, vesicles এখান থেকে বের করেছে দেখ। আচ্ছা একটু দেখে নিই আমরা বায়োম্যাক্রোমলিকুলস, বায়োম্যাক্রোমলিকুলস একটু দেখে নেই। আচ্ছা এটা যাওয়ার আগে ছোট্ট করে একটুখানি, তাহলে বায়োমলিকুলসকে আমরা দুভাবে ভাগ করতে পারি, একটা মাইক্রো একটা ম্যাক্রো। বায়ো মাইক্রোমলিকুল আর একটা বায়ো ম্যাক্রোমলিকুল। বায়ো ম্যাক্রোমলিকুলস খুব ইম্পর্টেন্ট ডিফারেন্স এই দুজনের মধ্যে। their molecular weight is low or high. They have low molecular weight. এদের molecular weight টা low. কত low? If the molecular weight is less than 800 Dalton, then they are called as biomicromolecules. যদি কোনো মলিকুলের molecular weight টা is high, and high মানে কত? high molecular weight তার মানে এখানে high মানে if the molecular weight is more than 1000 Dalton, তাহলে ওটা চলে আসবে কার মধ্যে? আসবে ম্যাক্রোমলিকুল। আমি ছোট একটা এক্সাম্পল দিচ্ছি, এটা আরবিসির মধ্যে হিমোগ্লোবিন, তাই না? আরবিসির মধ্যে রেড দিয়ে দেখাই, আরবিসির মধ্যে হিমোগ্লোবিন ইজ এ প্রোটিন, হিম ইজ এ পিগমেন্ট, হিমোগ্লোবিন, তাই তো? হিমোগ্লোবিন। হোয়াট ইজ গ্লোবিন? গ্লোবিন ইজ এ প্রোটিন। এন্ড হোয়াট ইজ হিম? হিম ইজ আয়রন। তাহলে এটা কনজুগেট প্রোটিন। প্রোটিন যখন পড়াবো আমরা তার বুঝবো এটা কনজুগেট প্রোটিন। ফাইন। সো দে হ্যাভ গট আয়রন, along with iron they have got protein. এই হিমোগ্লোবিনের molecular weight হচ্ছে 69000 Dalton approximately. কত? 69000 Dalton approximately. Micromolecule না macromolecule? বুঝেছিস? Got the idea what is called micro and macro? The hemoglobin itself, not the RBC, I'm talking only hemoglobin. The hemoglobin's normal molecular weight is approximately 69000 Dalton. Think about it, it's a macromolecule. তাহলে যদি আমরা ট্রাইক্লোরোঅ্যাসিটিক অ্যাসিডের মধ্যে যদি ব্লাড সেলসকে রেখে দিই, what is going to happen? ব্লাড সেলসের হিমোগ্লোবিন কি পড়ে আসবে? অ্যাসিড সলুবল আসবে না অ্যাসিড ইনসলুবলে যাবে? Got the point? হ্যাঁ, so you got an idea. আচ্ছা এবার yes, তাহলে মাইক্রো অ্যান্ড ম্যাক্রোমলিকুল, এটা আমরা চলে যাই এখানটায় biomacromolecules. There is one feature common to all those compounds found in the acid soluble pool. Acid soluble মধ্যে একটা common feature আছে, they have molecular weight ranging from 18 to around 800 Dalton approximately. তো lowest কত হতে পারে? 18 Dalton. তাহলে acid soluble pool এর মধ্যে আমরা যেটা পাবো সেটা হচ্ছে acid soluble pool এর মধ্যে যাদের পাবো তারা হচ্ছে মাইক্রো মাইক্রোমলিকুল, আর তাদের molecular weight টা 18 থেকে 800 Daltons এর মধ্যে রেঞ্জ করে। The acid insoluble fraction has only 4 types of organic compounds, that is protein, nucleic acid, polysaccharides and lipids. লিপিডটা কার মধ্যে ঢুকিয়েছে? ম্যাক্রোমলিকুলের মধ্যে ঢুকানো হয়েছে। acid insoluble pool contains these 4, very very important for your NEET examination. So what are the 4 components present in acid insoluble pool? Proteins, nucleic acid, polysaccharides and lipids. These classes
these classes of compounds with the exception of lipids, with the exception of lipids have molecular weights in the range of 10,000 Daltons. Lipider এত বড় নয়, they're not having high molecular weight, but lipid কে ছেড়ে দিয়ে বাদ বাকি 10,000 Daltons and above আছে ওদের। কাদের? কোন তিনজনের? Proteins, nucleic acids and polysaccharides. More than 10,000. আর হাজারের ডাল্টনের উপরে গেলেই আমরা কি বলতাম? ম্যাক্রো। or 10,000 উপরে। For this very reason, biomolecules, that is chemical compounds found in living organisms, are of two types. One, those which have molecular weight less than 1,000 Dalton, less than 1,000 Dalton, are referred to as micromolecules or simply biomolecules, while those which are found in acid insoluble fractions are called macromolecules or biomacromolecules. বুঝলাম না absolutely clear? ঠিকঠাক বাবা? তাহলে except lipid is very very important. লিপিড কে ঢোকানো হচ্ছে অ্যাসিড ইনসলুবল পুলের মধ্যে, কিন্তু ওর মলিকুলার ওয়েট কিন্তু বেশি নয়। তাহলে কেন ঢুকছে? শুধুমাত্র ওর ওই টেন্ডেন্সিটা, ভেসিকলস ফর্ম করার টেন্ডেন্সির জন্য ও ঢুকে গেল বায়োমলিকুলস। দ্য মলিকুলস ইন দ্য ইনসলুবল ফ্র্যাকশন with the exception of lipids are polymeric substances. Then why do lipids, question that, then why do lipids whose molecular weights do not exceed 800 Dalton, তাহলে লিপিডের molecular weight 800 Dalton 800 Daltoনের এক্সিডই করে না, তাহলে কেন তারা ঢুকছে under biomacromolecules whose molecular weight do not exceed 800 Daltons come under acid insoluble fraction? Star. Are you getting me? NEET. And let me tell you, this is how you should be studying your NCERT book. Line by line of the studies of NCERT is needed. Clear? ঠিক এরকম ভাবে পড়বি বাবা। আচ্ছা, এবার দেখ, that is macromolecular fraction. Lipids are indeed small molecular weight, কিন্তু এবার বলবে কি করে হলো ওরা? Molecular weight compounds and are present not only as such but also arranged into a structure like cell membrane and other membranes. Other membrane মধ্যে আছে, cell membrane মধ্যে রয়েছে। When we grind a tissue, আচ্ছা, সেল মেমব্রেনের প্লাজমা মেমব্রেন তো সেলের বাইরে আছে, প্রত্যেকটা সেল অর্গানেলির আউটার ইনার মেমব্রেন আছে না নেই? তাদের মধ্যে লিপিড থাকবে না থাকবে না? থাকবে। তাহলে বোঝ, লিপিড থাকবে না সেখানে। আচ্ছা, when we grind a tissue we are disrupting the cell structure, cell structure নষ্ট করে দিচ্ছি। cell membrane and other membranes are broken into pieces. সেল মেমব্রেনটাকে ছোট পিসে করে দিলাম, তাহলে সেল মেমব্রেনটাকে ছোট ছোট পিস করলাম, এখান থেকে কাটলাম, ছোট পিস করলাম, কিন্তু প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে ওরা এরকম থাকবে না। the lipids are not going to stay like that, they are immediately is going to make what? A vesicle type and form vesicles and form star mark and form vesicles which are not water soluble. Come on, vesicles are not water soluble. Clear? তাহলে water soluble vitamin কারা রে? water soluble vitamin কারা? water soluble vitamin বল দেখি। water soluble vitamin শুনেছিস? fat soluble and water soluble vitamins শুনিসনি না? fat soluble and water soluble vitamin. fat soluble vitamins kara? vitamins are ADEK, 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 vitamin A, vitamin D, vitamin E, vitamin K, ADEK. fat soluble vitamins are ADEK. Who are water soluble vitamins? water soluble vitamins are mainly vitamin B complex and C. তাহলে ওয়াটার সলুবল ভিটামিনস কি সেল মেমব্রেন দিয়ে পাস করতে পারে? ওয়াটার সলুবল লিপিড দিয়ে পাস করতে দেবে? Therefore, these membrane fragments in the form of vesicles get separated along with the acid insoluble pool, and hence in the macromolecular fraction lipids are not strictly macromolecules. লিপিড কিন্তু strictly macromolecules না, কিন্তু এই যে লিপিডটা এটা ওয়াটার সলুবল নয়, তাহলে লিপিড কি করবে? ওয়াটার সলুবল ভিটামিনস কে পাস করতে দেবে না।
আর কি বলছে, therefore vesicles তৈরি হয়েছে বলে therefore these membrane fragments in the form of vesicles get separated along with the acid insoluble pool. And hence, in the macromolecular fraction, lipids are not strictly macromolecules. বুঝলাম এটা? The acid soluble pool represents roughly the cytoplasmic composition. Acid soluble pool এর মধ্যে কারা কারা ঢুকেছে? Acid soluble pool এর মধ্যে সাইটোপ্লাজমের ভেতরে যারা যারা আছে কম্পোনেন্টস তারা সবাই acid soluble pool এর মধ্যে চলে গেছে। তাহলে একটা সেলের মধ্যে কে কে ঢুকলো acid soluble pool এর মধ্যে? কাম অন, নিউক্লিক অ্যাসিড এর কোন পোর্শনটা? নিউক্লিওটাইডস। প্রোটিনের কোনটা? অ্যামাইনো অ্যাসিড। কার্বোহাইড্রেট কোনটা? গ্লুকোজ। প্রোটিনের কোনটা? অ্যামাইনো অ্যাসিড। আর কারা? আর এরা সাইটোপ্লাজমিক কম্পোজিশনস, এরা অ্যাসিড সলিউবল পুলে চলে গেছে। The acid soluble pool represents roughly the cytoplasmic compositions. The macromolecules from cytoplasm and organelles become the acid insoluble. The macromolecules from the cytoplasm and organelles become acid insoluble fraction. Together, they represent the entire chemical composition of living tissues, organisms. Clear? In summary, তার মানে সেল মেমব্রেনের কি রে, মাইটোকন্ড্রিয়ার বাইরে মেমব্রেন আছে, তার মধ্যে লিপিড আছে না নেই? সেই লিপিডটা কি ম্যাক্রো, সেই লিপিডটা কোথায় থাকবে? অ্যাসিড ইনসলিউবল পুলে না পুলে? অ্যাসিড সলিউবল পুলে, ইনসলিউবলে। তার মানে সাইটোপ্লাজমের সবকটা কম্পোনেন্ট আছে না, সেল মেমব্রেন স্ট্রাকচার গুলো রয়ে যাবে কোথায়? অ্যাসিড ইনসলিউবল পুলে রয়ে যাবে। ক্লিয়ার? In summary, if we represent the chemical composition of living tissues from abundance point of view and arrange them class-wise, we observe that water, very, very important, water is the most abundant chemical in living organisms. Think about water. Average composition of cells, কত percent? So water, সবার থেকে বেশি। তারপরে proteins, কত percent? Proteins 10 to 15%, carbohydrate কত percent? Then carbohydrate না নিউক্লিক অ্যাসিড, তারপরে নিউক্লিক অ্যাসিড কত percent? 5 to 7%. নিউক্লিক অ্যাসিডস, আর নিউক্লিক অ্যাসিডের পরে কারা আসছে? কার্বোহাইড্রেটস আর কার্বোহাইড্রেটস এর পরে কারা আসছে? ইজ অ্যাবাউট লিপিডস। সবার থেকে কম হচ্ছে এই লিপিড। So this is the average composition of cells. And we have to remember this. এই ফরম্যাটটা আমাকে মাথায় রাখতে হবে। সবার থেকে বেশি ওয়াটার, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, দেন কার্বোহাইড্রেট, লাস্ট ইজ লিপিড কম্পোজিশন। তুই ভাবতে পারছিস কার্বোহাইড্রেট কন্টেন্টটা মাত্র 3% ইন আ সেল, কার্বোহাইড্রেট কন্টেন্টটা মাত্র 3% ইন আ সেল। আই থিঙ্ক সবার থেকে বেশি ওয়াটার। and what is the analogy? The analogy is the greatest analogy in the life. Total আর্থে কত পার্সেন্টেজ ওয়াটার? যা পার্সেন্টেজ ওয়াটার আছে সেই পার্সেন্টেজ কিন্তু সেলের মধ্যে আছে। And that is why we are maintaining what? Life is possible. এই ডিসরাপশন যেখানেই হবে, এই অ্যামাউন্টের ডিসরাপশন যখনই হবে, লাইফ এক্সিস্ট করবে না। ক্লিয়ার? সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? সো দ্যাট ইজ অ্যাবাউট মাইক্রোমলিকিউলস। দেখ, আজকের ক্লাসে আমি ভেবেছিলাম যে প্রোটিনটা স্টার্ট করব না। সো আই থট নট টু স্টার্ট উইথ দ্য প্রোটিন। একটু 5 মিনিট সময় আমাদের আছে, যখন আমরা একটু প্রোটিনটা দেখিয়ে দিই। 5 minutes? Yes. Proteins. So let's start with the first one called proteins is a bio-macromolecule. The protein কি? Polymeric substance. What is protein? It's a polymeric substance. তার মানে এর ইউনিটটা কি? It is made up of what? It is made up of many amino acid chain. তাহলে একটা ইউনিটের নাম কি? একটা ইউনিট হচ্ছে অ্যামাইনো অ্যাসিডস। তো অনেকগুলো অ্যামিনো অ্যাসিডস মিলে তৈরি হয় একটা প্রোটিন। The term protein was given by the scientist named Berzelius. কি নাম? Berzelius. Now, যখনই আমরা অ্যামাইনো অ্যাসিড চেইন বলবো, আমরা সবসময় স্টার্ট করবো N টার্মিনাল দিয়ে আর শেষ করবো C টার্মিনাল দিয়ে। Whenever we are going to talk about any protein, we will start from N terminal and end with C terminal. What is the meaning of this terminal? N terminal, C terminal কাকে বলে? এটা আমরা ক্লাস 12 এ একটা টপিকে পাবো, তার নাম হচ্ছে the chapter is about human health and disease, আর টপিকটা হচ্ছে ইমিউনিটি। যেখানটায় আমরা এরকম Y শেপের
ওয়াই শেপের অ্যান্টিবডি স্ট্রাকচার দেখবো এনসিআরটি তে রয়েছে। তোদের কাছে আছে না? ক্লাস 12 এর বইটা আছে তো, একটু বের কর। N and C terminal, and it's a long chain of what? This is made up of long chain of amino acid, that is a protein chain. And C, ঠিক এরকম একটা হেভি চেন আছে, একটা লাইটার চেন আছে, and this is light chain and heavy chain NC, and এর মাঝখানে ডাইসালফাইড বন্ড আছে, ডাইসালফাইড বন্ড। Fine. In human health and disease on the immunity topic, antibody they, yes, let's vaccination for immunity. Page number 135. Page number 135. See the structure, Y-shaped structure, and that is antibody. That's why N and C terminal আছে. Can you see N and C terminal? What is the meaning of N and C terminal? Let's find out one amino acid. দেখতে কেমন? Amino acids হচ্ছে substituted methane. They are substituted methane. Substituted methane. মিথেনটা কি রে? CH4. মিথেনটা কি? CH4. তা কার্বনের কটা হাইড্রোজেন থাকবে? চারটে আম, কার্বনের চারটে আমের সঙ্গে চারটে হাইড্রোজেন থাকবে। এটা সাবস্টিটিউটেড মিথেন মিন্স একটা হাইড্রোজেন রিপ্লেস হয়ে যাচ্ছে উইথ COOH, একটা হাইড্রোজেন ইজ রিপ্লেসড বাই NH2। আচ্ছা, প্রথমে NH2 এভাবে লিখি, কেমিস্ট্রিতে তো এভাবে লিখতি না, কি লিখতি? H2N লিখতি, কারণ এই বন্ডটা বিটুইন নাইট্রোজেন আর কার্বন হয়। এটা অ্যামাইনো গ্রুপ, দিস ইজ অ্যামাইনো গ্রুপ, দিস ইজ অ্যামিনো গ্রুপ, amine group, clear? Amine group are, what is this? Acidic group, acidic functional group. আরটা কি? এখানে হাইড্রোজেন রয়েছে, but this hydrogen is replaced by what? Alkyl group. What is R? R stands for alkyl group. R stands for alkyl group. So this is the structure of what? This is the structure of a normal generalized structure of an amino acid. তাহলে K variable, only this R is variable, only R is variable, only R is variable, only R is variable. Clear? Only R is variable. তাহলে এই R টাকে যদি আমরা রিপ্লেস করে দিই, if we replace this R with hydrogen, then this becomes glycine. This becomes glycine. এটা C, এদিকে COOH, এদিকে আমি হাইড্রোজেন রিপ্লেস করলাম অ্যালকাইল গ্রুপটাকে, এদিকে লিখলাম কি? H2N আর NH2, আর এদিকে হাইড্রোজেন। So this becomes what? The simplest most amino acid called, it is the simplest amino acid, glycine. See the next page, একদম টপে দেখ, পুরনো বই হলে 145, page 145, নিউ বুক হলে page 107, new book page 107. You can see that figure. Simplest amino acid glycine, and then আরটা amino acid যদি alkyl group replace করি with methyl group, and we are keeping others constant. Fine, এটা NH2 লিখলাম, NH2. So this is now called as alanine. This is now called as alanine. And the last one is the alkyl group. তো বইতে তিনটেই দিয়েছে, in NCERT only 3 of them is being given. NH2, okay, এখানে COOH, this is hydrogen. So K replaced হলো, only alkyl group has been replaced, and this is now called as serine. ছোট্ট করে এইটুকু জায়গা দেখিয়ে দিই, তারপরে আমরা আজকের ক্লাসটাকে বন্ধ করবো। বা NH2 কে আমরা লিখতে পারি এভাবে, can we write it like HNH? লিখতে পারি, we can write this as HNH, লিখতে পারি। So what happens? তিনটে অ্যামিনো অ্যাসিড বানিয়েছি আমি in the form of what? First is GLY called glycine, ALA called alanine, এটা রিপ্রেজেন্ট করব কিন্তু আমরা, we are going to represent alanine as ALA only, and serine কে স্যার SER স্যার। এই যে মাঝখানে বন্ড হয়েছে, এই বন্ডটা তোদের পরীক্ষায় প্রশ্ন করবে, how this bond has been formed. So from here one hydrogen, and from here এই COOH থেকে OH চলে যায়, so what goes off? H2O goes off.
এখান থেকে একটা হাইড্রোজেন এখান থেকে OH চলে গেল, কি রয়ে গেল, কি চলে গেল, ওয়াটার চলে গেল, কি রয়ে গেল, CONH. So can we write this bond as CONH remains in between two amino acid? দুটো অ্যামিনো অ্যাসিডের মাঝখানে কি রয়ে গেল, CONH. অ্যালানিন আর সেরিনের মধ্যে কি রয়ে গেল, CONH. So CONH. And what is the CONH bond? It is nothing but peptide bond. এটা কি রে, peptide bond. This peptide bond. Is it clear? তা তুই বিয়ে বাড়ি থেকে মাটন খেয়েছিস, মাটনটা প্রোটিন, ওই প্রোটিনটাকে ডাইজেস্ট করার জন্য, প্রোটিন মানে কি, একটা সিঙ্গেল অ্যামিনো অ্যাসিড না অনেক চেইন অফ অ্যামিনো অ্যাসিডস। তাহলে তোর কোন এনজাইম লাগবে ভাঙার জন্য, এটাকে এই বন্ডটাকে ভাঙার জন্য কোন এনজাইম লাগবে, পেপসিন। তাহলে পেপসিন কি ধরনের এনজাইম, পেপসিন কি করবে, পেপসিন জল ঢালবে না, কিরে CONH এর মধ্যে জল ঢালবেন না, এক ড্রপ জল, কিরে বালতি নিল, পেপসিন জল ঢাললো, যে জল ঢালবে what you are adding up over here, CONH এর মধ্যে দিয়ে অ্যাড করিস তাহলে কি হবে, so if this is CONH, the moment you add water, COOH, এখান থেকে কি হবে, এখান থেকে একটা OH নিয়ে নেবে আর এখান থেকে হাইড্রোজেন নিয়ে নেবে, কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে COOH, এখানে হয়ে যাবে NH2, বন্ডটা মাঝখানে ভেঙে গেল না। So now you have got what, two amino acids. This is done by pepsin. The pepsin কাকে অ্যাড করে বন্ড ভাঙলো, so that kind of enzyme which adds water and breaks the bond are called what kind of enzymes, hydrolases. Go to the last page of this chapter. Go to the last page of this chapter and see the classification, and that is our last topic today. Next day we are going to start with the proteins. Go to that classification of enzymes, that ক রকমের এনজাইমস রয়েছে। প্রথমটা এনজাইমের নাম কি, অক্সিডোরিডাক্টেজ, তারপরে কি দিয়েছে, find out the third one, hydrolases. Third one, hydrolases. পেয়েছিস, so hydrolases. So best example of hydrolases is what, pepsin. Even আমরা যখন সেল চ্যাপ্টার পড়বো তখন আমরা লাইসোজোম পাসনি, ইয়েস, সেল চ্যাপ্টার পড়বো হাইড্রোলাইসিস, সেল চ্যাপ্টার পড়বো যখন সেখানে লাইসোজোমস কে বলা হয় সুইসাইডাল ব্যাগস। ওদের মধ্যে কি এমন আছে, why lysosomes are called suicidal bags, Arushi, any idea? They have got hydrolytic enzymes. Now the moment you say hydrolytic enzymes, they have got hydrolases. They add water and break the bond in between. ওরা জলটাকে অ্যাড করে ওরা বন্ডটাকে ভাঙে, বল বুঝলাম না, এই বন্ডটাকে ভাঙলে কি হবে, প্রোটিন চেনটা ভেঙে যাবে, তখন তুই বলবি ডাইজেশন করতে পেরেছি আমি। এনি ইস্যুজ অ্যাবাউট দ্যাট, হয়েছে না হয়নি? আর এই পেপসিন একটা এনজাইম, এই এনজাইমের জন্য কি ধরনের পিএইচ দরকার, বেসিক না অ্যাসিডিক, কে প্রোভাইড করে, তোর বডির কে প্রোভাইড করে, এটা স্টোমাক, মানে স্টোমাকের মধ্যে HCl, গট দ্য পয়েন্ট বাবু। সো দিস ইজ রিলেটেড। সো বায়োমলিকুল জানলে আমরা এর পরের যে পোর্শনগুলো যখন অ্যানিমাল ফিজিওলজি পড়বো তখন আরো বেশি ক্রিস্টাল ক্লিয়ার হবে। ইভেন সেল চ্যাপ্টারে দুর্দর্শভাবে বুঝতে পারবো আমরা বায়োমলিকুলটা যখন ঠিকঠাকভাবে বুঝতে পারবো। পেজ নাম্বার 187 যে কটা ফিগার দিয়েছে ইন দ্য ফর্ম অফ স্ট্রাকচারস, এভরি আদার স্ট্রাকচার ইজ ইম্পর্টেন্ট। লাস্ট 10 ইয়ার্স এর মধ্যে যদি 5 ইয়ার্স দেখিস তাহলে লেসিথিন চলে এসছে, ওই স্ট্রাকচারটা লেসিথিন দেখ, আমরা পড়বো এটা। So what we have not been able to clear today is about primary and secondary metabolites. ওইটা আমরা পড়বো, এটা খেয়াল রাখিস, প্রাইমারি এন্ড সেকেন্ডারি মেটাবোলাইটটা পড়বো, পড়ে আমরা প্রোটিনটা স্টার্ট করবো। সো দিস ইজ আ বেসিক আইডিয়া অ্যাবাউট হোয়াট, অ্যাবাউট আ প্রোটিন, দিস ইজ অ্যামিনো অ্যাসিড। আর অনেক কিছু যাবো এর মধ্যে, উই নিড টু টক অ্যাবাউট লট অফ থিংস অ্যাবাউট প্রোটিন, প্রোটিনের সম্বন্ধে অনেক ইনফরমেশনস আছে, আমরা সেটা নিয়ে আলোচনা করবো। নেক্সট ডে, দ্যাট ইজ থার্সডে, আমরা এর পরের পোর্শনটা আমরা স্টার্ট করবো। We will start from primary and secondary metabolite, and then we will start with the protein. আর প্রোটিনের মধ্যে আমরা কি পড়বো, we are going to talk about essential and non-essential amino acids, কাকে বলা হয় সেমি এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডস। ওকে, এই অ্যামিনো অ্যাসিডস এর মধ্যে যখনই আমরা পড়বো বেসিক অ্যামিনো অ্যাসিড, হোয়াট আর দ্য নেচার অফ দ্য অ্যামিনো অ্যাসিডস, কারা বেসিক আছে, কারা অ্যাসিডিক আছে, কারা নিউট্রাল আছে। বেসিক অ্যামিনো অ্যাসিডের মধ্যে এক্সাম্পল চলে যায় লাইসিন আর আর্জিনিন, যেটা ছাড়া আমরা ক্লাস 12 এর ডিএনএ স্ট্রাকচারের কি করে ওরা সুপার কয়েলিং করে বুঝতেই পারবো না। সো ইটস আ বেসিক ক্লাস। বায়োমলিকুল শুড হ্যাভ বিন দ্য ফার্স্ট চ্যাপ্টার অফ ক্লাস 11। ওকে, নো ইস্যুজ, আমরা অনেকদিন পরে স্টার্ট করলাম, বাট স্টিল better late than never. চল আজকে এটুকু থাকবে, নেক্সট ডে we will talk about the next portion. চল, that's it. ঠিক আছে।